নমস্কার। সর্বভারতীয় প্রবুদ্ধ মঞ্চ প্রজ্ঞা প্রবাহের দক্ষিণবঙ্গ প্রান্ত শাখা লোকপ্রজ্ঞা লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। লোকপ্রজ্ঞা রিতম বাংলার সরাসরি অনুষ্ঠানের আমাদের আজকের আলোচ্য বিষয় দেশজ কৃষি ও বিটি বেগুনের ক্ষতিকর দিক। আমি শ্রী অভিজিৎ কুণ্ডু, লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গ শাখার আরামবাগ চর্চা কেন্দ্রের সহ সংযোজক। আজকের এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে আছি। আমরা যে সময়টা পার করছি, মোটামুটি গোটা পৃথিবী একই রাস্তায় একই তালে হাঁটছি। আমেরিকা, ইউরোপ ইঞ্জিন হিসেবে সামনে রয়েছে, বাকিরা বলির মতো পিছনে। বিজ্ঞানের নামে, অর্থনীতির নামে, উন্নয়নের নামে গোটা পৃথিবী একটা ভুল রাস্তায় চলেছে, যেখানে সমগ্র মানব জাতি গভীর সংকটে। মানুষ ক্রমশ রুগ্ন থেকে রুগ্নতর হচ্ছে। এইভাবে চলতে থাকলে আগামী 20 থেকে 25 বছর পরে মানুষ আর সন্তান উৎপাদন করতে পারবে না, নিজের প্রজন্মকে রক্ষা করতে পারবে না। এমতাবস্থায় দিশেহারা মানুষ এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, এ ডাক্তার থেকে ও ডাক্তার, এ প্যাথি থেকে ও প্যাথি করে বেড়াচ্ছে। কিন্তু যেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, সেটা হলো বিশুদ্ধ খাবার, বিষ মুক্ত খাবার। তাই আজ মানব জাতিকে যদি রক্ষা করতে হয়, তাহলে একটাই রাস্তা, ডাক্তার নয়, হাসপাতাল নয়, কৃষকের কাছে যেতে হবে, করজোড়ে মিনতি করতে হবে, হে কৃষক, আমাদের প্রজন্মের জন্য বিশুদ্ধ খাদ্য উৎপাদন করুন, আমাদেরকে রক্ষা করুন। নমস্কার। আজকের আমাদের এই অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখবেন শ্রী গোপাল বিশ্বাস। ইনি লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গ শাখার প্রদেশ সমিতির সদস্য। নমস্কার। লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের পক্ষ থেকে আজকের এই রিতম লাইভ কার্যক্রমে সবাইকে স্বাগত জানাই এবং সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম। ভারতবর্ষ জ্ঞান সাধনার দেশ। হাজার হাজার বছর পূর্বে পৃথিবীর নানান প্রান্ত যখন অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত, তখন এই ভারতভূমিতেই ঋষি কণ্ঠে উচ্চারিত হয়েছে, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। হে বিশ্ববাসী, অমৃতের সন্তানগণ, তোমরা শোনো, আমি সেই পরম পুরুষকে জেনেছি। এই ভারতভূমিতেই ঋষি কণ্ঠে উচ্চারিত হয়েছে, বসুধৈব কুটুম্বকম। এই পৃথিবীর সকলেই আমার আত্মীয়, অর্থাৎ এই পৃথিবীর সকলকেই আমার নিজ পরিবারের অন্তর্ভুক্ত মনে করা। ঋষিকণ্ঠে উচ্চারিত হয়েছে, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। তিনি এক, ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন নামে তাকে অভিহিত করে থাকেন। সমগ্র বিশ্বে সাধনার যত রকমের পথ আছে এবং ভবিষ্যতে হবে,
সমগ্র পথকেই গ্রহণ করার এক সর্বসমাবেশক ভাব এই ভারত ভূমিতেই উচ্চারিত হয়েছে। রুচিনাং বৈচিত্র্যাদ্রিজু কুটিল নানা পথোজসাং নৃণামেক গম্যস্তমসি পয়সাম অর্ণব ইব। অর্থাৎ, হে প্রভু, বিভিন্ন পথে গিয়েও যেরূপ সকল নদী একই সমুদ্রে পতিত হয়, ভিন্ন ভিন্ন রুচি হেতু সরল ও কুটিল প্রভৃতি নানা পথগামীদেরও তুমি সেইরূপ একমাত্র গম্য স্থান। ভারতবর্ষে শাশ্বত জ্ঞান ও সমুদ্র ভাণ্ডার হিসাবে আমরা পেয়েছি বেদ, উপনিষদ, গীতা। ভারতবর্ষে জ্ঞান চর্চার পাশাপাশি জাগতিক বিজ্ঞান চর্চা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, ভূবিদ্যা, সঙ্গীত, সাহিত্য, শিল্প প্রভৃতি বিভিন্ন দিকে প্রাচীন ভারতবর্ষ অনেক উচ্চ স্থান নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, হাজার বছরের পরাধীনতা এবং বিভিন্ন অভারতীয় বিচারধারার প্রভাবে বর্তমান ভারতীয় সমাজের একটি বড় অংশ এই প্রাচীন ভারতের জ্ঞান ও চর্চা এবং বিজ্ঞান চর্চার যে গৌরবময় অধ্যায় তাকে ভুলতে বসেছে। সর্বভারতীয় প্রবুদ্ধ মঞ্চ প্রজ্ঞা প্রবাহের একটি অন্যতম উদ্দেশ্য হল প্রাচীন ভারতীয় এই যে জ্ঞান ও বিজ্ঞান পরম্পরা, ভারতের যে পরম্পরাগত সংস্কৃতি এবং সনাতন মূল্যবোধ, তাকে আধুনিক বিজ্ঞানের আধারে পুনঃপ্রতিষ্ঠিত করা। সর্বভারতীয় প্রবুদ্ধ মঞ্চ প্রজ্ঞা প্রবাহের দক্ষিণবঙ্গ শাখার নাম লোকপ্রজ্ঞা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে প্রজ্ঞা প্রবাহের অধীনে প্রজ্ঞা প্রবাহের কাজ চলছে। প্রজ্ঞা প্রবাহের যে বোধবাক্য প্রতীক চিহ্নের নিচে লেখা আছে, সেটি হলো জ্ঞানং বিজ্ঞান সহিতম। এটি শ্রীমদ্ ভগবদ্ গীতার 9ম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে নেওয়া হয়েছে। লোকপ্রজ্ঞার যে প্রতীক চিহ্ন আছে অখণ্ড মণ্ডলাকার, সেই প্রতীক চিহ্নের নিচে লোকপ্রজ্ঞার যে বোধবাক্য আছে, এটি গুরু প্রণাম মন্ত্রের থেকে নেওয়া হয়েছে। অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম। ব্যক্তি যেমন পরিবারের সঙ্গে সম্পর্কিত, পরিবার তেমনি সমাজের সঙ্গে সম্পর্কিত, সমাজ রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত, রাষ্ট্র বিশ্বের সঙ্গে সম্পর্কিত, বিশ্ব এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে সম্পর্কিত, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সেই পরমাত্মা বা পরম ব্রহ্মার সঙ্গে সম্পর্কিত। ব্যক্তি থেকে শুরু করে ব্যক্তি, পরিবার, সমাজ, একদম সেই পরমাত্মা পর্যন্ত যে জার্নি, এটাই অখণ্ড মণ্ডলাকারং। এটি একাত্ম মানব দর্শন আধারিত। লোকপ্রজ্ঞা তার উদ্দেশ্য পূরণের জন্য লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের অধীনে যে 36টা চর্চা কেন্দ্র চলে, সেই 36টি চর্চা কেন্দ্রে এবং তার সঙ্গে সঙ্গে লোকপ্রজ্ঞা মাতৃশক্তি, লোকপ্রজ্ঞা ছাত্র ও যুবশক্তি এবং লোকপ্রজ্ঞা বিজ্ঞান ও প্রযুক্তি, লোকপ্রজ্ঞা ভাষা সাহিত্য, লোকপ্রজ্ঞা ইতিহাস, লোকপ্রজ্ঞা অর্থনীতিবিদ্যা, এরকম বিভিন্ন বিষয়েও লোকপ্রজ্ঞার
পক্ষ থেকে গভীর চর্চা এবং অনুশীলনের জন্য এই সমস্ত বিভাগ শুরু করার পরিকল্পনা আছে। এই সকল চর্চা কেন্দ্রে যখন চর্চা চলে তখন আমরা কতকগুলি শর্ত মেনে চলি। কোনো রাজনৈতিক আলোচনা আমরা সেখানে করি না, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা সেখানে হয় না। সেখানে বিষয়ভিত্তিক, অনুশাসনবদ্ধ এবং প্রমাণসিদ্ধ আলোচনা করা হয়। যখন চর্চা হয় তখন অবশ্যই আমরা সময়ের প্রতি দায়বদ্ধ থাকি, অর্থাৎ নির্দিষ্ট সময়ে শুরু করা এবং নির্দিষ্ট সময়ে শেষ করা। চর্চা যখন চলে তখন আমরা আমাদের যে চলভাস যন্ত্রটি আছে সেটাকে যেমন শান্ত রাখি, তেমনি আমরা প্রত্যেকেই নিজেরাও শান্তভাবে থাকি। প্রজ্ঞাপ্রবাহ তথা লোকপ্রজ্ঞার উদ্দেশ্য পূরণের জন্য যে কার্যপদ্ধতি আছে সেখানে আছে প্রতিদিন আমরা ব্যক্তিগত সাধনায় নিজেরা প্রজ্ঞাবান হওয়ার চেষ্টা করব। আমরা যেহেতু প্রাচীন ভারতের জ্ঞান এবং বিজ্ঞান চর্চার ব্যাপারে গভীর অনুশীলন করতে চাই, সেই জন্য নিজেদেরকে প্রজ্ঞাবান হওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রতি মাসে বা প্রতি পক্ষে হতে পারে বা প্রতি সপ্তাহেও হতে পারে, একটা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট বিষয়ে অন্তত 2 ঘন্টার নিয়মিত চর্চা চলবে। প্রতি বছরে কমপক্ষে একবার নির্ধারিত বিষয়ে, যেটা আগে থেকে ঠিক করে দেওয়া, সেই বিষয়ে আলোচনা সভার আয়োজন করতে হবে। প্রতি বছর কমপক্ষে একবার বিষয়ভিত্তিক 2 দিনের যে জাতীয় আলোচনা সভা হয়, যেটাকে আমরা জ্ঞান সঙ্গম বলি, সেটাতে যোগদান করা। প্রতি 2 বছর অন্তর একবার যে 3 দিনের জাতীয় সম্মেলন হয়, যাকে আমরা লোকমন্থন বলি, সেটাতে যোগদান করা। এই হলো মোটামুটি প্রজ্ঞাপ্রবাহ তথা লোকপ্রজ্ঞার উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য পূরণের জন্য কার্যপদ্ধতির সংক্ষিপ্ত পরিচয়। আজকের অনুষ্ঠানের মূল বক্তব্য বিষয় দেশজ কৃষি ও বিটি বেগুন। এই বিষয়ে সুচিন্তিত মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন কল্যাণী নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক তথা বিজ্ঞানী ডক্টর কল্যাণ চক্রবর্তী মহাশয়। আমরা সবাই মনোযোগ সহকারে ওনার বক্তব্য শুনব। সবাইকে আবার আজকের এই কার্যক্রমে লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের পক্ষ থেকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন কুমারী সোমা রানা। ইনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ছাত্রী। যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। আমি তোমার চরণ মাগো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধার ধারব না মা, আর কারো ধার ধারব না মা। যে তোমায় ছাড়ে ছাড়ুক
আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। কে বলে তোর দরিদ্র ঘর, হৃদয়ে তোর রতন রাশি, আমি জানি গো তার মূল্য জানি, জানি গো তার মূল্য জানি, পরের আদর কাড়ব না মা, পরের আদর কাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। মানের আসে দেশ বিদেশে, যে মরে সে মরুক ঘুরে, তোমার ছেঁড়া কাঁথা আছে পাতা, ছেঁড়া কাঁথা আছে পাতা, ভুলতে সে যে পারবো না মা, ভুলতে সে যে পারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চাই যে আমায়, ওমা ভয় যে জাগে শিয়র বাগে, ভয় যে জাগে শিয়র বাগে, কারো কাছে হারব না মা, কারো কাছে হারব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। আমি তোমার চরণ মা গো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধার ধারব না মা, আর কারো ধার ধারব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। ধন্যবাদ। এবার আমরা আসছি আমাদের আজকের অনুষ্ঠানের মূল বিষয়, দেশজ কৃষি ও বিটি বেগুনের ক্ষতিকর দিক। এই বিষয়ে এখন বক্তব্য রাখবেন ডক্টর কল্যাণ চক্রবর্তী। ডক্টর কল্যাণ চক্রবর্তী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতনামা অধ্যাপক এবং প্রাবন্ধিক। নমস্কার উপস্থিত দর্শক এবং শ্রোতামণ্ডলী। আজকের বিষয় বিটি ব্রিঞ্জাল এবং জিএম ক্রপস। বাংলার যে আত্মনির্ভর কৃষি, তার সঙ্গে জিএম ক্রপস এবং বিটি ব্রিঞ্জাল বা বিটি বেগুন পরস্পর বিপরীত মেরুতে দাঁড়িয়ে রয়েছে। জিএম ফসল মানেই মানুষের মধ্যে হারাই হারাই ভাব, কিছু একটা যেন হারিয়ে যাচ্ছে। বিটি বেগুন মানেই বৈচিত্র্য হারানোর হাতছানি। সমীক্ষা করতে গিয়েছিলাম, অনেকেই শুনিয়ে দিয়েছেন বাংলার একটি বিখ্যাত আধুনিক গান, জনপ্রিয় গান। আপনাদেরও শোনাবো। গানটি শোনান। আপনারা শুনলেন বিখ্যাত গান, একটি হতাশা হাহাকারের গান।
কিসের হাহাকার? লস অফ বায়োডাইভার্সিটির। জিএম ক্রপ অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড ক্রপস এলে নিজের দেশের কৌলিক সম্পদ হারানোর হাহাকার। দেশীয় জাত প্রজাতিগুলো হারিয়ে যেতে পারে, এই হতাশা। এই সম্পদ হারিয়ে গেলে কোন বহুজাতিক সংস্থা তা ফিরিয়ে দেবে? কে দায়িত্ব নেবে তার? ভারতের যে লক্ষ কোটি জাত হাইব্রিডের ভিড়ে ইতোমধ্যেই হারিয়ে গেছে, হাই ইল্ডিং ভ্যারাইটির ভিড়ে হারিয়ে গেছে। দেশ মাতা তুমি, তা কি আবার তোমার মধ্যে খুঁজে পাবো? যে জাত বৈচিত্র্য হারিয়েছি তা তো খুঁজে পাইনি আর। আবার না জানি কি হারাতে হয় জিএম ক্রপের দৌরাত্ম্যে। মাধুরী চট্টোপাধ্যায়ের গাওয়া এই গানটি শুনলেন। সলিল চৌধুরীর সুরে গান আমার এক বন্ধু শুনিয়েছেন, নিজেরে হারায় খুঁজি। I have lost myself গানের বিষয়। We have lost our genetic resources. Now we are searching again for our glory. Our rich diversity tends to go towards self-sufficiency, and GM crops, BT brinjals are 180 degree apart. এখন আলোচনা করব আত্মনির্ভর কৃষি কাকে বলে। স্বাবলম্বী ভারতের একটি বৃহৎ মানে হল ভারতের গ্রামগুলোকে যথাসম্ভব উৎপাদনে, আয়োজনে, জীবনচর্যায় আগের মতোই স্বাবলম্বী করে তোলা, যেটা স্বাধীন ভারতবর্ষে হারিয়ে গিয়েছিল। কৃষিপণ্য তো বটেই, গ্রামীণ জীবনচর্যা ও মানসচর্চার পরতে পরতে স্বাবলম্বন দরকার। এরই নাম আত্মনির্ভর কৃষি। ব্যবহারের নানান সামগ্রীতে স্বাবলম্বন আনতে হবে। কৃষির ক্ষেত্রে স্বাবলম্বন মানে কি হলো? বীজ, সার, কীটগ্ন, কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে স্বাবলম্বন। বীজ নীতি এমন হওয়া উচিত যাতে কৃষক চাষের কাজে নিজের বীজ নিজেই তৈরি করতে পারে, কোনো বহুজাতিক বীজ কোম্পানিগুলির উপর অন্যায়ভাবে নির্ভর করতে না হয়। এতে বীজের খরচ যেমন কমবে, তেমন নির্দিষ্ট ফসল চাষ করিয়ে, বীজ ব্যবহার করিয়ে কৃষককে পরিচালিত করার যে বহুজাতিক স্বার্থ সেটি ভেঙে চুরমার হয়ে যায়। কৃষক চাষ থেকে লাভবান হয়। প্রয়োজনে কৃষির জমিতে পার্টিসিপেটরি সিড প্রোডাকশনের জন্য কৃষক, প্রজননবিদ বা প্ল্যান্ট ব্রিডার, সিড সার্টিফিকেশন আধিকারিক বা বীজ শংসাপত্র দেন যিনি অফিসার, তাদের জুটতে হবে। আপনারা জানেন যে রাসায়নিক সারের জন্য প্রচুর বিদেশি নির্ভরতা আছে। জৈবিক চাষাবাদের মাধ্যমে রাসায়নিকের সার ব্যবহার কমিয়ে শূন্যে আনাটাই যেখানে সবচাইতে বড় স্বাবলম্বন, সেখানে জিএম ক্রপস, বিটি ব্রিঞ্জাল চরম আপদ বলে মনে হচ্ছে। পুঞ্জীভূত ধার, আমাদের পুঞ্জীভূত ধার, রেকারেন্ট রেন্ট, এই ধার না মিটিয়ে মাল্টিন্যাশনাল কোম্পানির ট্র্যাপে বা ফাঁদে আবার কেন পড়ব? ধার মেটানোর মানুষ চর্চা থেকেই স্বদেশি জাগরণ করা উচিত। গ্লোবালাইজেশনের মধ্যে কেবল প্রয়োজনীয় সামগ্রীর ব্যবহারটুকুই থাকা উচিত। বিজ্ঞানের, তত্ত্বের এবং প্রযুক্তির যে প্রয়োজনীয় ব্যবহারটুকু সেটিকেই গ্রহণ করতে হবে। প্রয়োজনীয় জিনিসের বাইরে কোনো জিনিসই আমদানি করা চলবে না। ভারতবর্ষের এখনও এমন পরিস্থিতি তৈরি হয়নি যে জিএম ক্রপকে নাছোড় ছাড়পত্র দিতে হবে। আরে পকেট থেকে প্রকৃত তথ্য, প্রকৃত সত্য তো বেরোক।
দেশের যে খাদ্য শস্যের একটা ছদ্ম অভাব থাকে বা অভাব ক্রিয়েট করা হয় বা সিউডো ক্রাইসিস যাকে বলে, সেটাও আছে কিছু কিছু বৈজ্ঞানিকদের মধ্যে। সেই অভাব তাড়াতেই জিএম ক্রপ প্রচলন করিয়ে দেওয়ার চেষ্টা হতেও পারে। তাই বলে মনে হচ্ছে জিএম ক্রপস আপাত দৃষ্টিতে দরকার আর প্রকৃতপক্ষে দরকার, এই যে দুটি দরকার, এর মধ্যে যে ফারাক তাকে আমরা বলতে পারি যে ব্যুরোক্র্যাটিক ডিফারেন্স। জাতীয় ভাণ্ডারের অডিট না করে জিএম ক্রপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। ক্রাইসিস যেটা, সেটা হলো জনবিস্ফোরণ, হিউম্যান পপুলেশন। সারা বিশ্বের হত্যাকর্তা বিধাতারা আগে জনসংখ্যার টগবগানো ঘোড়া দয়া করে থামান। আসলে এই প্রযুক্তি জনবিস্ফোরণের দিকটিকে পাশে সরিয়ে অন্যদিকে নজর ঘোরাতে চায়। তার মধ্যে আমরা দেখেছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাম্প্রতিক চীনের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব আমরা দেখেছি। বড় বড় কর্মকর্তাদের, অপরাধীদের আড়াল করবার একটি অশুভ চেষ্টা দেখেছি। তারপর বিশ্বব্যাপী যে অভূতপূর্ব করোনা সংকট তৈরি হওয়ায় আমরা দেখেছি। আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে অপরাধের শিকড় কতটা। বিজ্ঞান প্রশাসনিক দুর্নীতির কাছে বিষাক্ত ফলের অবস্থান কত উঁচুতে, সেটা কিন্তু আমরা অতি সম্প্রতি দেখেছি, এখনো ঘটে চলেছে। বিশ্ব কৃষি গবেষণার এরকম অবাঞ্ছিত ব্যক্তিদের যে মৌরুষি পাট্টা নেই, সেটা কে বলতে পারবে? যেখানে সারা বিশ্বেই নৈতিকতার অবক্ষয়, টেবিলের তলা দিয়ে দেওয়া নেওয়ার অপ্রকাশিত গল্প, সেখানে জিএম ক্রপ নিয়েও আরও গভীর এবং প্রকৃত গবেষণা জরুরি বলে মনে হচ্ছে। হোমরা চোমরা ব্যক্তিত্বের প্রভাবহীন অনুসন্ধান অবশ্যই কাম্য। মানুষ এখন এটাই দেখতে চান যে মানুষ যখন বিশ্বাস করবেন যে দুর্নীতি মুক্তির হাওয়া ইজিলি অ্যাভেলেবেল, সহজলভ্য, গবেষণার অনুপুঙ্খ বিশ্লেষণ সকলের কাছে খোলা চিঠির মতো উদ্ভাসিত, তখনই জিএম ক্রপসের ব্যাপারে গোল টেবিল বৈঠকে সকলের অংশগ্রহণ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। জিএম ক্রপে কতটা প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হয়, কতটা বৈচিত্র্য ধ্বংস হয়, কতটা মানুষের শারীরবৃত্তীয় ক্ষতি সাধন করে, বাধাহীন গবেষণায় জানাক মুক্ত বিহঙ্গের মতো বিজ্ঞানী যারা আছে তারা জানাক। যেখানে কোভিড মৃত্যু নিয়ে সেন্সার হয়, জিএম ক্রপ নিয়েও যে সংবাদ সেন্সার হবে না, কে বলতে পারে? প্রায়ই শুনি মানুষ বলছেন বহুজাতিক সংস্থাগুলি মহামৌন অবস্থান কেন করছে, এবং কিছু বিজ্ঞানী ও আধিকারিক তারা এই বিষয়ে মাত্রাতিরিক্ত হাইজাম্প কেন দিচ্ছেন, তা সাধারণ মানুষের কাছে, বিজ্ঞান কর্মী, আন্দোলনকারীর কাছে যথেষ্ট সন্দেহের কারণ হয়ে দেখা দিচ্ছে। অনেকের বিশ্বাস জিএম ক্রপ যদি এতই উত্তম, তবে উন্নত দেশগুলি তার আদ্যন্ত ব্যবহার কেন করছে না? কেন বিদেশি ধন কুবেরেরা নিজেদের জন্য আলাদা করে বিষমুক্ত প্রাকৃতিক ফসলের কেনাকাটার জন্য দৌড়চ্ছেন? কেন কেন এর উত্তর খুঁজতে হবে। কোথাও মনে হচ্ছে যে কৃষকের স্বাবলম্বনের বেড়া নেই, কৃষকের স্বাবলম্বনের বেড়া নেই। কোথাও মনে হচ্ছে যে কৃষি বিজ্ঞানীকেই বলতে হবে আগে দিয়ে বেড়া, তবে ধরো গাছের গোড়া। দেশকে আত্মনির্ভরতা দিয়ে, দেশের অর্থনৈতিক সুরক্ষা দিয়েই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা চিরায়ত বিকাশ বা উন্নয়ন করতে হবে। এবং পাশাপাশি এটিও মনে রাখতে হবে যে প্রতিটি জীবকুলকে বাঁচিয়ে রাখা আমাদের আবশ্যিক কর্তব্য। আপ্রাণ চেষ্টা করে যেতে হবে যে বিশ্বের সমস্ত জীবকুলকে বাঁচিয়ে রাখার। এরই নাম রিয়াল ফেন্সিং, প্রকৃত বেড়া বাঁধা। মাল্টিন্যাশনাল কোম্পানির হাতছানি মানে কি? কিছু বিজ্ঞানী শিখিয়ে পড়িয়ে দেওয়া
বিজ্ঞান আধারীয় ব্যবসা কি নয়? বুকে হাত দিয়ে বলার সাহস আছে আপনার? আছে? বিদেশি নির্ভরতা কমিয়ে ভারতীয় সামগ্রীর উৎপাদন এবং উৎকর্ষতা বৃদ্ধির নতুন নামকরণ হোক স্বদেশী জাগরণ। জিএম ক্রপ, বিটি বেগুন এর চূড়ান্ত অন্তরায়, স্বদেশী জাগরণের চূড়ান্ত অন্তরায় জিএম ক্রপ অ্যান্ড বিটি ব্রিঞ্জেলস আলবাত দুটি এক পংক্তিতে বসার যোগ্য নয়। এখন বলি যে জিএম ক্রপস কাকে বলে। সাধারণভাবে জেনেটিক্যালি মডিফাইড বা জিএম ক্রপস বলতে বোঝায় পরীক্ষাগারে দুটি জীবন্ত বস্তুর মধ্যে জিনের আদান প্রদানের ফলে, জিনের আদান প্রদানের মাধ্যমে গঠিত কোনো শস্য কোনো বিশেষ পছন্দের জিনকে ডিএনএতে প্রতিস্থাপিত করে কোষ গঠনের মাধ্যমে জিন গঠিত ফসল বা জিএম ক্রপস তৈরি করা হয়। শুধু উদ্ভিদ বা ফসল নয়, প্রাণীর ক্ষেত্রেও দেখেছি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি অবলম্বন করে জিন গঠিত পশু তৈরি হয়েছে। ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রভৃতি বিশেষ সুবিধাপ্রাপ্ত জীবন তৈরি হয়েছে। জিন গঠিত বেগুন বা বিটি বেগুন কাকে বলে? বিটি বেগুন হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে মাটিতে উপস্থিত যে ব্যাকটেরিয়াম ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস তার থেকে নেওয়া ক্রিস্টাল প্রোটিন জিন বিভিন্ন জাতের বেগুনের জিনোমের মধ্যে প্রতিস্থাপন করা হয় এবং সেভাবেই তৈরি করা হয় এই বিটি বেগুন। বিটি বেগুন কি? বিটি বেগুন হলো লেপিডপ্টেরান বর্গের একটি প্রতিরোধী জাত বা বেগুনের ফল এবং ডগাছিদ্রকারী যে পোকা শুট অ্যান্ড ফ্রুট বোরার তার প্রতিরোধী জাত। লিউসিনয়েডিস অরবোনালিস তার বৈজ্ঞানিক নাম। ফলের ডাঁটা এবং ফল ছিদ্রকারী, বেগুনের ফল এবং ডাঁটা ছিদ্রকারী পোকা ব্রিঞ্জাল ফ্রুট অ্যান্ড শুট বোরার বলা হয়, তার প্রতিরোধী জাত। যখন বেগুনের ফল এবং ডাঁটা ছিদ্রকারী পোকার লার্ভা এই যে বেগুন গাছের ওপর আক্রমণ করে, তখন বেগুন গাছের উদ্ভিদ কোষের সাথে বিটি প্রোটিন লার্ভার দেহে প্রবেশ করে। লার্ভার দেহে প্রবেশ করার পর তার পাকস্থলিতে যায় এবং সেখানে ক্ষারীয় উপস্থিতিতে সেই প্রোটিনের সংমিশ্রণ ঘটে। বিটি প্রোটিন পোকার যে পর্দা, সেই পর্দায় অবস্থিত শ্বাস প্রশ্বাসকারী যে ছিদ্র সেগুলোর সঙ্গে যুক্ত হয়ে যায় এবং পাকস্থলীর যে হজমের পদ্ধতি সেটি নষ্ট হয়ে যায়। আক্রান্ত পোকার পক্ষাঘাত হয়, পোকা মারা যায়। হলেও বিটি বেগুনে কিন্তু জীবাণু নাশক প্রতিরোধী নির্দেশক জিন আছে। সাধারণ বেগুনের তুলনায় বিটি বেগুনে 15% ক্যালোরি কম থাকে। বিভিন্ন ধরনের অ্যালকালয়েডও থাকে বিটি বেগুনে। এই অ্যালকালয়েডগুলির কিন্তু বিরূপ প্রভাব পড়ে রক্ততঞ্চনের সময়। যারা এই বিটি বেগুন ভক্ষণ করে, বিশেষ পরীক্ষায় জানতে পারা গেছে ছাগল এবং খরগোশের মধ্যে রক্ততঞ্চনের কিন্তু সমস্যা হয়। বিটি বেগুন পরিবেশ বান্ধব নয়, এইভাবেও কিন্তু গবেষকরা নির্দেশ করেছেন। নানান পতঙ্গ এবং মথের উপর বিটি বেগুনের বিরূপ প্রভাব বা প্রতিক্রিয়া আছে বলে জানা গেছে। আর যেটি দেখা যায় যে অনিয়মিত বৃষ্টিপাতের যে সমস্যা, যেসব এলাকায় যেখানে জলবায়ু এবং আবহাওয়ার পরিবর্তনজনিত ক্লাইমেট চেঞ্জ গঠিত যে সমস্যা, চাষের জমি ক্ষুধার্ত হওয়ার যে মোকাবিলা, সেই সব ক্ষেত্রে কিন্তু বিটি বেগুন
গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করবে না বলে জানা গেছে। জিন গঠিত ফসল বা জিএম ক্রপসের উপকারী দিক যেমন আছে, তেমনি অনুপযোগী দিকও আছে। জিন গঠিত ফসল বা জিএম ক্রপস এগুলি চাষের মাধ্যমে পরিবেশ, সর্বোপরি বাস্তুতন্ত্রের উপরে ব্যাপক কুপ্রভাব ছড়িয়ে পড়ে। কৃষক বন্ধুদের সামাজিক এবং অর্থনৈতিক কাঠামো দুর্বল হয়ে যেতে পারে জিএম ক্রপস চাষের মাধ্যমে। কেমন? কিছু কিছু বহুজাতিক সংস্থা সুযোগ নিয়ে কৃষক বন্ধুদের মাধ্যমে তাদের অজান্তে ভারতবর্ষের কৃষিক্ষেত্রে বিভিন্ন জিনগঠিত ফসলের চাষ বৃদ্ধি করতে চাইছে। ওই সমস্ত কোম্পানিগুলির মূল অভিসন্ধি হল অতিরিক্ত মুনাফা লাভ। কারণ জিনগঠিত ফসল চাষ করার মাধ্যমে যে বীজ উৎপাদিত হয় তা কিন্তু পরবর্তী বছরের জন্য রেখে দেওয়া যায় না। কৃষক আর পরবর্তী বছরে সেই বীজকে কিন্তু ধরে রাখতে পারে না বা সেই বীজ দিয়ে চাষ হয় না। কাজেই কৃষককে প্রতি বছর জিন গঠিত ফসলের যে বীজ, যেটি দামি বীজ, সেটি কিনতে হবে এবং বারবার কেনার জন্য বহুজাতিক সংস্থাগুলির উপর নির্ভর করতে হবে। সুযোগ বুঝে তারা কিন্তু নিরুপায় কৃষকদের কাছ থেকে অধিক দাম নেবে, কৃষক কিন্তু শেষ হয়ে যাবে। প্রচুর দাম দিয়ে ওই বীজ তাদের কিনতে হবে, আখেরে লাভ হবে ওই কোম্পানিগুলোর, আর চাষের খরচ বাড়বে। পরিবেশ এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হবে এই জিএম ফসল চাষ করার মাধ্যমে। এখন ভারতীয় কিষাণ সংঘের যে দাবি, সর্বভারতীয় কৃষক সংগঠন ভারতীয় কিষাণ সংঘ, তাদের দাবি বীজ আমাদের অধিকার। জিএম ক্রপ এর একেবারে উল্টো দিকে হাঁটছে। বীজ আমাদের অধিকার এই দাবির একেবারে বিপ্রতীপে হাঁটছে। কোটি কোটি মানুষের নির্ভরতা যে কৃষি, তার উপরে ব্যবসা করতে চায় জিএম ক্রপ, বিটি ব্রিঞ্জাল। বীজ আর বীজের সঙ্গে যে রাসায়নিক সার, যে কীটনাশক দ্রব্যের বিপুল বাজার, সেটি তো ধরেই নিয়েছে। এখন বীজের মূল্য আকাশ ছোঁয়া, ফলে দেশে সবজি এবং ফলের বীজের দাম চিন্তা করা যাচ্ছে না, আকাশ ছোঁয়া। কঠিন হয়ে যাচ্ছে কৃষকের পক্ষে এই বীজ কিনে চাষাবাদ করা। অথচ বীজের মালিক তো হওয়া উচিত ছিল কৃষকেরই। রাসায়নিক বীজের যে অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধি করে কৃষককে কীভাবে শোষণ করা হয়েছে সারা বিশ্ব দেখেছে, এবং আমরা দেখছি যে তার সুযোগ নিয়ে সবুজ বিপ্লবের পরবর্তী কৃষিকাজ কীভাবে ধীরে ধীরে কৃষক শেষ হয়ে যাচ্ছে। এবার শেষ দাওটা মারবার জন্য প্রস্তুত হয়েছে জিএম বীজ উৎপাদনকারী বহুজাতিক সংস্থাগুলি। কৃষকের যে আয়, তাকে দ্বিগুণ করবার যে সুযোগ করে দেওয়ার সময় ভারতবর্ষে দেখা দিচ্ছে, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই সময় কিন্তু কৃষকের চাষের যে খরচ বাড়িয়ে দেবার একটি নতুন নাম হতে পারে এই নবতম বীজ জিএম ক্রপস এবং বিটি ব্রিঞ্জাল। পলিসি মেকাররা কি জানেন না কৃষিকাজ করে কৃষকের লোকসান হচ্ছে? আর্থিক দুর্দশাগ্রস্ত হয়ে কৃষক কৃষিকাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। পলিসি মেকাররা কি জানেন না প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও বিশাল জনগোষ্ঠীকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে ভারতীয় কৃষক? ন্যূনতম মূল্য না পাওয়া সত্ত্বেও দেশের যে প্রয়োজনীয় ফসলের অতিরিক্ত ফসল তারা উৎপাদন করছেন, ফলাচ্ছেন। বরং আজকে আমরা দাবি তুলতে পারি, আমরা প্রস্তাব দিতে পারি, যদি মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্প কৃষকের আয় দ্বিগুণ করতে হবে, এটিকে যদি রূপায়ণ করতে চাই, তাহলে বীজ কৃষকের অধিকার এই মর্মে বিল আনা যেতে পারে। যদি দেশের কৃষি বিকাশের জন্য বিটি ফসল এবং জিএম ক্রপ অত্যাবশ্যকীয় হয়, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন লাগু করা সম্ভব হচ্ছে না, খাবার গ্রহণের মুখের সংখ্যা বেড়েই যাচ্ছে, ট্রানজেনিক যে ক্রপ ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই, তবেই বীজ কিষাণের অধিকার এই আইন আগে প্রণয়ন করে, বীজের প্রস্তুতিকরণ করে, বীজের বিতরণের বন্দোবস্ত করে, বীজের মজুতিকরণের যথাযোগ্য ব্যবস্থা করে,
বীজের ক্রয় বিক্রয় সম্পর্কে যাবতীয় অধিকার কেবলমাত্র কৃষককে দিয়ে তবে জিএম বাণিজ্য লাগু করা উচিত। বীজ বানানোর যে পদ্ধতির প্রশিক্ষণ কিষাণদেরকে দেওয়ার যে দাবি সেটি যেন তোলা হয়, পরিবেশ বিশারদ যারা আছেন তারা যেন তোলেন, কৃষক সংগঠনও তোলেন। ঘোষিত বীজের যে সর্বোচ্চ মূল্য নির্দিষ্ট করে দিতে হবে, বীজের যাবতীয় গুণবত্তা দোষবত্তা কিষাণের সামনে প্রকাশ করে দিতে হবে। স্বাবলম্বনের জন্য কোথায় বিদেশি দইয়ের দম্বলটুকু নিয়ে ভারতে দই পাততে হবে সে ধারণার খামতি আছে। জিএম বাণিজ্যে যেখানে ভারতীয় কোম্পানির হদিশ নেই, সেখানে জিএম ক্রপের জন্য, বিটি ব্রিঞ্জেলের জন্য কারা সওয়াল করছেন চিনে নেওয়া উচিত। আত্মনির্ভর কৃষিতে ঘোষিত বীজ যাতে বাইরের কোনো কোম্পানি বিক্রি করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। এখন জিন গঠিত ফসলে ক্ষতিকারক যে অ্যালার্জি সংগঠিত হয় এবং তার জন্য যে কিছু রাসায়নিক পদার্থ রয়েছে সেটি কিন্তু বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হয়েছে। জিএম ফুডস গ্রহণ করলে মানুষের শরীরে অ্যালার্জি হতে পারে, নানান চর্মরোগ দেখা দিতে পারে জানা গেছে। কারণ জিন প্রতিস্থাপনের সময় বিভিন্ন প্রোটিনের সংমিশ্রণের জন্য নতুন অ্যালার্জির বিষক্রিয়া হয়। আবার অনেকে বলছেন যে এই খাদ্যশস্য পরিবেশ বান্ধব। যদি পরিবেশের কোনো ক্ষতির আশঙ্কা নেই বলেন, তারা কিন্তু কোনোভাবে প্রমাণ করতে পারেননি যে জিএম ক্রপস পরিবেশ বান্ধব। এ বিষয়ে কোনো কিছু জনসাধারণের কাছে প্রকাশ্যে আনা হচ্ছে না সঠিকভাবে। ঢাক ঢাক গুড়গুড় করে এইরকম বিজ্ঞান প্রযুক্তি আনা ঠিক হবে না। আর এত গোপনীয়তাই বা কেন বলুন? দেখে শুনে মনে হচ্ছে একবার বহুজাতিক সংস্থা জিএম বীজের ভার কৃষিক্ষেত্রে ঝেড়ে ফেলতে পারলেই বাঁচে। R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এই খাতে যে লক্ষ লক্ষ কোটি ডলার খরচ করে ফেলেছে তারা, সেটিকে তুলতে হবে। যত দিন যাচ্ছে সুদে আসলে ভার বেড়ে যাচ্ছে, ভার এবার ভারতীয় কিষাণদের উপর চাপাতে হবে। সেই পরিকল্পনা, সেই উদ্যোগ কিন্তু এক শ্রেণীর অসাধু মানুষ নিচ্ছেন। তার জন্য তারা অনেক মানুষকে ধরবেন। কিছু মানুষ হয়তো আছেন সুযোগ সন্ধানী, উপঢৌকন বিলাসী, যাদের অনায়াসে পাওয়া যায় যত্রতত্র, বিজ্ঞানের নামে যুক্তির নামে অনেকে অপকম্মে পারদর্শী, মোটিভেটর। তবে এটিও বলে রাখা দরকার সবাই কিন্তু লোভী নন, সব বিজ্ঞানী লোভী নন। আবার কেউ শুভাশুভ বিচার না করেই বিজ্ঞানের অন্ধভক্ত। তবে ভয়ঙ্করী মেন্টারদের চিনে রাখা দরকার। সবচাইতে সহজ সুযোগ জিএম ক্রপ বা বিটি বেগুনের নামে তারা কিন্তু নিজের আখের গুজাতে চাইছে এবং বহুজাতিক সংস্থার আখের গুজাতে চাইছে। আজ করোনা পরিস্থিতিতে সুযোগ এসেছে যে বিদেশে বিদায় করে স্বদেশি আহ্বানের কাজকে বাস্তবায়ন করা। এই অবস্থায় কৃষককে যথাসম্ভব ভারতীয়করণ করে তোলা উচিত। অকাল দীপান্বিতা লক্ষ্মী পুজোর আয়োজন করতে হবে। ভারতে বসবাস করে যার হেডকোয়ার্টার ভারতের বাইরে বিদেশে সিগন্যাল ক্যাচ করে তিনি অবশ্যই বিদেশি। দেশি বিদেশিকে চিনতে পারার অন্য নাম স্বাদেশিকতা। বিদেশি অলক্ষ্মীকে দূর করে স্বদেশি লক্ষ্যকে স্থাপন করা, তার বোধন করাই হলো স্বদেশি জাগরণ। জীবনে সবচাইতে বড় শিল্প কৃষি, গ্রামীণ শিল্প এবং প্রাকৃতিক পরিবেশে দেশীয় উপায়ে কৃষিকাজে সবচেয়ে বেশি ফলন এবং উৎকর্ষমানের ফলন পাওয়ায় সবচেয়ে বড় শিল্প এবং শিল্পীর নমুনা। বাংলায় একটি কথা আছে, এক গাছের ছাল আর এক গাছে জোড়ে না। তো জিএম ক্রপের ক্ষেত্রে ভিন্ন বহু দূরের সম্পর্কিত ভিন্ন প্রজাতির জিনের সংমিশ্রণ হচ্ছে। আমরা দেখেছি আম গাছের ক্ষেত্রেই এক জাতের যে পরশাখী আর এক জাতের কিন্তু রুটস্টক বা এলা গাছের উপরে যে গ্রাফটেড প্ল্যান্ট বা কলমের চারা তৈরি হয় সেটিও কিন্তু অনেক সময় কম্প্যাটেবল হয় না। কোনো বাগানে আমরা দেখি
যে এলা গাছ এবং পরশাকি গাছের বৃদ্ধিটা আলাদা আলাদাভাবে হচ্ছে, কোনোটা সরু কোনোটা মোটা হয়ে যাচ্ছে। তাই গ্রাম বাংলায় একটি প্রবাদ প্রচলিত আছে, এক গাছের ছাল আর এক গাছে জোরে না। আমার মনে হয় জিএম ক্রপের ক্ষেত্রেও এরকমই ব্যাপার অনেকটা। তবে যেখানে প্রয়োজনীয় বিজ্ঞান গবেষণা চিকিৎসা বিজ্ঞানের প্রয়োজনীয় কাজে এই প্রযুক্তি গ্রহণ করতে হবে, তবে এক্ষেত্রে খুবই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার, আরও গবেষণা করা দরকার। সবশেষে বলবো যে কান্তকবি রজনীকান্ত সেনের কথা, তার একটি দেশাত্মবোধক গান, তার প্রতিটি ছত্রে ছত্রে কলিতে কলিতে তিনি স্বদেশী জাগরণের চৈতন্যের কথা বলেছেন, এবং সেই কথা কটি বলে আজকের আলোচনা শেষ করব। সেই কথাগুলি হচ্ছে, আইরে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই। আইরে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই। নমস্কার সকল দর্শক এবং শ্রোতাকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি।